অ্যান্টার্কটিকা। শুধু বরফ আর বরফ। কিন্তু ওই জমাট বরফের নিচে কি আছে? আজ আমরা এইচপি লাভক্রাফটের লেখা অ্যাট দি মাউন্টেন্স অফ ম্যাডনেসের গভীরে ডুব দেব। হ্যাঁ, এটা একটা অসাধারণ গল্প। আমাদের কাছে আছে এক ভূতাত্ত্বিকের নিজের হাতে লেখা এক বিবরণ, মানে তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তিনি গেছিলেন বিজ্ঞানের টানে, কিন্তু যা নিয়ে ফিরলেন সেটা একেবারে অন্য জিনিস। সেটাই, এমন কিছু দেখেছেন যে এতদিন পর উনি মুখ খুলতে বাধ্য হচ্ছেন, মানব জাতিকে সাবধান করতে চাইছেন। কিন্তু কেন, কিসের থেকে সাবধান করছেন? এই গল্পটা শুধু ভয়ের নয়, এতে মিশে আছে বিজ্ঞান, উচ্চাকাঙ্ক্ষা আর মহাজাগতিক আতঙ্ক। একদম। একদল অভিযাত্রী গেছিলেন পৃথিবীর প্রাচীন রহস্য জানতে। আর মুখোমুখি হলেন এমন কিছুর যা আমাদের সব ধারণা ভেঙে দেয়। চলুন সেই অভিশপ্ত অভিযানের শুরু থেকেই দেখি। হ্যাঁ, চলুন। সময়টা 1930 সাল। মিসক্যাটনিক ইউনিভার্সিটি থেকে একটা বড়সড় দল রওনা দিচ্ছে অ্যান্টার্কটিকার দিকে। বেশ নামকরা ইউনিভার্সিটি। নেতৃত্বে আমাদের এই কথক, যিনি নিজে একজন ভূতাত্ত্বিক। দলে আরও অনেকে ছিলেন, জীববিজ্ঞানী লেক, পদার্থবিদ অ্যাটউড, ছাত্র, মেকানিক, একটা পুরো টিম। আর তাদের লক্ষ্য ছিল প্রফেসর প্যাবোডির বানানো একটা বিশেষ ড্রিল ব্যবহার করা। হ্যাঁ, ওই ড্রিলটা নাকি খুব শক্তিশালী ছিল। শুধু শক্তিশালী নয়, হালকাও, যা দিয়ে বরফের অনেক গভীরে পাথর বা মাটির নমুনা সংগ্রহ করা যায়, আগে যা সম্ভব ছিল না। বাহ! আর প্লেনগুলো তো বিশেষ ছিল। হ্যাঁ, ডর্নিয়ার প্লেন অ্যান্টার্কটিকার ওই কম ঘনত্বের বাতাসেও অনেক উঁচুতে উঠতে পারত। দারুণ প্রস্তুতি। পরিকল্পনা ছিল বিভিন্ন জায়গায় ক্যাম্প করে নমুনা সংগ্রহ করা, বিশেষ করে প্রি ক্যাম্ব্রিয়ান যুগের। একদম, পৃথিবীর একেবারে শুরুর দিকের শিলা। আর অ্যান্টার্কটিকা যে একসময় উষ্ণ ছিল সেই রহস্যেরও খোঁজ করা। 1930 সেপ্টেম্বরে বস্টন থেকে শুরু, তারপর পানামা খাল, স্যামোয়া, হোবার্ট, লম্বা যাত্রা। তারপর অবশেষে সেই বরফের রাজ্য। সেখানে নেমেই যেন পরিবেশটা অন্যরকম। মরীচিকাগুলো দেখতে অদ্ভুত, কেল্লার মতো। লাভক্রাফট পরিবেশ বর্ণনায় দারুণ জোর দিয়েছেন। হ্যাঁ, অ্যাডমিরাল্টির রেঞ্জ পেরিয়ে ম্যাকমার্ডো সাউন্ডে বেস ক্যাম্প হলো, মাউন্ট ইরাবাসের কাছে। ইরেবাস তো জীবন্ত আগ্নেয়গিরি। ঠিক, কিন্তু যাত্রাপথেই কথকের মনে কেমন যেন খটকা লাগছিল। বাতাসের শব্দটা অদ্ভুত। নিকোলাস রোডিকের আঁকার মতো দৃশ্য। হ্যাঁ, ওই রুশ শিল্পী যিনি রহস্যময় পাহাড় আঁকতেন। আর বারবার মনে পড়ছে নিষিদ্ধ নেক্রোনমিকন বইটার কথা। এই নেক্রোনমিকন তো লাভক্রাফটের সিগনেচার এলিমেন্ট, একটা কাল্পনিক ভয়ঙ্কর বই। হ্যাঁ, যাতে নাকি প্রাচীন মহাজাগতিক জ্ঞান লেখা আছে। আর রোডিকের তুলনাটাও তাৎপর্যপূর্ণ। তার ছবিতেও একটা অপার্থিব বিশালতার অনুভূতি থাকে। শুরু থেকেই একটা অশুভ ইঙ্গিত, তাই না? একদম। লাভক্রাফট শুধু ভৌগোলিক বর্ণনা দিচ্ছেন না, তিনি একটা অজানা ভয়ের আবহ তৈরি করছেন, যেন সামনে যা আসছে তা আমাদের চেনা জগতের নয়। পোয়ের লেখাতেও অ্যান্টার্কটিকা এরকম রহস্যময়। শুরুতে কিন্তু অভিযান ভালোই চলছিল। হ্যাঁ, প্রাথমিক সাফল্য বেশ ভালোই ছিল। মাউন্ট ইরেবাসে চড়া হলেও রস আইল্যান্ডে ড্রিলিং সফল হলো। প্লেনগুলো মালভূমিতে মালপত্র নামালো। দক্ষিণ দিকে আরেকটা বেস ক্যাম্পও হল, অক্ষাংশ 86 ডিগ্রি 7 মিনিট, দ্রাঘিমাংশ 174 ডিগ্রি 23 মিনিট পূর্ব। সেখানে বেশ কিছু পরিচিত জীবাশ্মও পাওয়া গেল, ফার্ন, ট্রাইলোবাইট, এইসব সাধারণ জীবাশ্ম, যা প্রত্যাশিত ছিল। কিন্তু গন্ডগোলটা শুরু করলেন জীববিজ্ঞানী লেক। কি খুঁজে পেলেন তিনি? একটা অদ্ভুত দেখতে পাথরের টুকরো, ত্রিভুজাকার, তাতে দাগ কাটা। এই টুকরোটাই তো গল্পের মোড় ঘুরিয়ে দিল। তাই? কেন? কারণ পাথরটা ছিল প্রি ক্যাম্ব্রিয়ান বা ক্যাম্ব্রিয়ান যুগের, অন্তত 50 কোটি বছর পুরনো। 50 কোটি? হ্যাঁ, আর লেকের মনে হলো ওই দাগগুলো সাধারণ নয়, ওগুলো কোনো উন্নত প্রাণীর পায়ের ছাপ। এত প্রাচীনকালে উন্নত প্রাণী? ঠিক তাই, এটা তো জীববিজ্ঞানের জানা ইতিহাসের পুরো বাইরে। কথক অবশ্য প্রথমে ভাবলেন পাথরের ভাঁজ হবে হয়তো। ভূতাত্ত্বিক হিসাবে সেটাই স্বাভাবিক। কিন্তু লেক নিশ্চিত ছিলেন, তিনি একেবারে মেতে উঠলেন। হ্যাঁ, তিনি মূল পরিকল্পনা থেকে সরতে চাইলেন। হ্যাঁ, তিনি চাইলেন উত্তর পশ্চিম দিকে যেতে, ওই ছাপের উৎস খুঁজতে। যদিও এটা মূল পরিকল্পনা নষ্ট করছিল, বেশ ঝুঁকিপূর্ণ ছিল। কথক রাজি ছিলেন না, কিন্তু লেকের ওই বৈজ্ঞানিক জেদ আটকাতে পারলেন না। না, লেক কয়েকজন সঙ্গী আর 4টে প্লেন নিয়ে উড়ে গেলেন সেদিকে, অজানার দিকে। এখানেই কি ভয়ের শুরু? বলা যেতে পারে, কারণ এরপর লেকের ক্যাম্প থেকে যে খবরগুলো আসতে লাগলো, সেগুলো যেমন উত্তেজনার
তেমনি ভয়ের। কি খবর আসছিল? লেক বেতার বার্তায় জানালেন তারা এক বিশাল পর্বতমালা আবিষ্কার করেছেন। পর্বতমালা অ্যান্টার্কটিকায়? হ্যাঁ, এবং তার মতে উচ্চতায় হিমালয়ের চেয়েও বেশি। বলেন কি? বাব্বা! কালো বরফহীন চূড়া, আর গঠনটা অদ্ভুত, চৌকো চৌতো ব্লক বসানো যেন, নির্দিষ্ট দূরত্বে গুহামুখ। গুহামুখ পাহাড়ের গায়ে? হ্যাঁ, লেকের তুলনা করছিলেন সেই রোরিক এর আঁকা এশিয়ান দুর্গের সঙ্গে। কেমন যেন অবাস্তব শোনাচ্ছে। এখানেই কিন্তু একটা খারাপ খবরও এলো। নামার সময় একটা প্লেন ক্ষতিগ্রস্ত হয়। ও, এই পর্বতমালাটাই হলো গল্পের কেন্দ্র, মাউন্টেন্স অফ ম্যাডনেস, উন্মত্ততার পর্বতমালা। এর গঠনটাই কি অস্বাভাবিক? খুবই প্রি-ক্যাম্ব্রিয়ান স্লেট পাথর হয়তো, কিন্তু গড়নটা কৃত্রিম মনে হয়। ওই ঘনক্ষেত্রাকার অংশ, প্রাচীরের মতো দেখতে, এগুলো প্রাকৃতিক নাকি কেউ বানিয়েছে? আর ওই গুহামুখ থেকে নাকি শব্দ আসছিল? হ্যাঁ, বাতাসের শব্দ, কিন্তু লেকের মনে হয়েছিল একটু যেন সুরের মতো, পাইপিং সাউন্ড। এটাও একটা অশুভ ইঙ্গিত। এই আবিষ্কার তো অভিযানের লক্ষ্যই পাল্টে দিল। সম্পূর্ণভাবে। সবাই তখন এই পর্বতমালা নিয়ে উত্তেজিত। এরপর তো আরো বড় আবিষ্কার। হ্যাঁ, পর্বতের কাছে ড্রিল করতে গিয়ে একটা বিশাল গুহা খুঁজে পেল লেকের দল। লক্ষ লক্ষ বছর ধরে বরফের নিচে লুকানো ছিল। আর তার ভেতরে যা ছিল তা অভাবনীয়। কি ছিল? জীবাশ্ম, কিন্তু সাধারণ জীবাশ্ম নয়। ডাইনোসর, টেরোড্যাকটিল, আদিম স্তন্যপায়ী, মেজোজোইক, টার্শারি যুগের। আচ্ছা। কিন্তু তার সাথেই মিশেছিল আরও অনেক পুরনো, সিলুরিয়ান বা অর্ডোভিসিয়ান যুগের প্রাণীর অংশ। বিভিন্ন যুগের জীবাশ্ম একসাথে? এটা কিভাবে সম্ভব? সেটাই তো রহস্য। একই জায়গায় ৩০ কোটি বছর আগের প্রাণী, সাথে ৩ কোটি বছর আগের প্রাণী। মনে হচ্ছে এই অঞ্চলে প্রাণীর ইতিহাসটা আমাদের ধারণার থেকে অনেক আলাদা। লেক কি ওই ত্রিভুজাকার ছাপটা আবার পেয়েছিলেন? হ্যাঁ, এবং এবার আরও স্পষ্ট, যা প্রমাণ করে ওই অদ্ভুত প্রাণীটা লক্ষ লক্ষ বছর ধরে টিকেছিল। অবিশ্বাস্য। লেকের মনে হতে লাগল এখানে হয়তো পৃথিবীর পরিচিত জীবচক্রের বাইরে অন্য কিছু কাজ করেছে। কিছু জীবাশ্মে নাকি অদ্ভুত ক্ষতও ছিল। হ্যাঁ, গোল ছিদ্র, কাটা দাগ, আর পাওয়া গিয়েছিল একটা ৫ কোণা সবুজ পাথর, সোপস্টোন। সেটার রহস্য কি? তখন বোঝা যায়নি, কিন্তু পরে এর গুরুত্ব বোঝা যাবে। কিন্তু সবথেকে বড় চমক তো তখনও বাকি ছিল। একদম, গুহার আরও গভীরে পাওয়া গেল কিছু সম্পূর্ণ দেহ, বিশাল, পিপের মতো দেখতে। প্রায় ৬ ফুট লম্বা, শরীরে ৫টা ফোলা ভাঁজ, পাখা আছে যা খোলা বা বন্ধ করা যায়। পরে এরকম আরও ১৩টা পাওয়া গেল, তার মধ্যে ৮টা নাকি প্রায় অক্ষত ছিল। হ্যাঁ, লেক বেতারে খুব উত্তেজিত হয়ে বর্ণনা দিচ্ছিলেন। কেমন দেখতে ছিল সেগুলো? প্রায় ৮ ফুট লম্বা, ধূসর শরীর, ৭ ফুটের বিশাল ঝিল্লির ডানা। ৮ ফুট? হ্যাঁ, আর শরীরের ৫ দিক থেকে সুরের মতো অংশ বেরিয়েছে, যার মাথায় আবার ছোট ছোট কর্ষিকা। কি সাংঘাতিক! মাথার দিকে একটা হলুদ রঙের ৫ কোণা তারা মাছের মতো গঠন, ওখানে চোখ, মুখ। আর পায়ের দিকে? পায়ের দিকেও একই রকম, তবে সবুজ রঙের, ওটাই পায়ের কাজ করে। লেক কি বুঝতে পারছিলেন এরা কি প্রাণী না উদ্ভিদ? সেটাই তো সমস্যা। তিনি নিজেই বিভ্রান্ত ছিলেন। গঠনটা একই সাথে আদিম আবার উন্নত। ডানা আছে অথচ গঠনটা সামুদ্রিক প্রাণীর মতো। ঠিক তাই। লেকের ধারণা এদের বিবর্তন হয়েছে পৃথিবীর প্রথম এককোষী প্রাণীরও আগে। বলেন কি? আর এদের চেহারার সাথে মিল পাওয়া যাচ্ছিল সেই নেক্রোনোমিকানে লেখা এল্ডার থিংস বা প্রাচীন সত্তাদের বর্ণনার। ওহ, তার মানে লাভক্রাফটের ওই মহাজাগতিক ভয় সেটা এখানে সত্যি হয়ে দেখা দিল। মনে হচ্ছে তাই। লেক মজা করে এদের নাম দিয়েছিলেন দি এল্ডার ওয়ান্স। এরপর তো লেক ব্যবচ্ছেদ করার চেষ্টা করলেন। হ্যাঁ, একটা ক্ষতিগ্রস্ত নমুনা নিয়ে। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। কেন? ওদের টিস্যু নাকি চামড়ার চেয়েও শক্ত, আর গরম তাঁবুতে শরীর থেকে গাঢ় সবুজ খুব দুর্গন্ধওয়ালা একটা তরল বেরোচ্ছিল। সেটাই কি রক্ত? সম্ভবত। আর ওই গন্ধে তাঁবুর বাইরে যে কুকুরগুলো ছিল, ও হ্যাঁ, কুকুরগুলো তো ছিল অভিযানে, তারা প্রচণ্ড ক্ষেপে গিয়েছিল ওই গন্ধে। ব্যবচ্ছেদে কি পাওয়া গেল? আরও অদ্ভুত জিনিস, খুব জটিল স্নায়ুতন্ত্র, একাধিক শ্বসনতন্ত্র, ফুলকা, ছিদ্র, বায়ুথ্রগী সবই আছে। একাধিক? হ্যাঁ, আর এমন গঠন যা দিয়ে হয়তো ওই সুরের মতো পাইপিং শব্দ করা যায়। আর মনে হলো ওরা স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এই ব্যবচ্ছেদর রহস্য আরও বাড়িয়ে দিল। অনেক বাড়িয়ে দিল। এরা জীববিজ্ঞানের কোনো নিয়মই মানছে না, একই সাথে উন্নত আবার আদিম,
এমনকি মনে হচ্ছে বিবর্তনের ধারায় এদের অবনতিও হয়েছে। অবনতি? হ্যাঁ, যেন তারা একসময় আরও উন্নত ছিল। লেক তখন ভাবতে বাধ্য হচ্ছেন, এরা কি ভিনগ্রহের কিংবদন্তির সেই গ্রেট ওল্ড ওয়ান্স? বিজ্ঞান এখানে এসে কিংবদন্তির সামনে দাঁড়িয়ে পড়ছে। ঠিক তাই। ব্যবচ্ছেদের পর লেক নমুনাগুলো আলাদা তাঁবুতে রাখলেন, কুকুরগুলোকে দূরে সরালেন। কিন্তু ততক্ষণে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। পর্বতমালার দিক থেকে ভয়ঙ্কর ঝড় আসছে। সবাই তখন প্লেন তাঁবু বাঁচানোর চেষ্টায় ব্যস্ত। রাত প্রায় 4টের সময় লেক শেষ বেতার বার্তা পাঠালেন। কি বললেন? জানালেন তারা খুব ক্লান্ত, বিশ্রাম নিতে যাচ্ছেন, সকালে আবার যোগাযোগ করবেন। কিন্তু সেই সকাল আর এলো না। না, পরের দিন শুরু হলো ভয়ঙ্কর ঝড়, আর লেকের ক্যাম্পের সাথে বেতার যোগাযোগ পুরো বন্ধ। হ্যাঁ, সম্পূর্ণ বিচ্ছিন্ন। মূল ক্যাম্প থেকে সারা দিন চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া গেল না। ম্যাকমার্ডো সাউন্ডে থাকা ক্যাপ্টেন ডাগলাসও চেষ্টা করেছিলেন। তিনিও ব্যর্থ। কথকের নিজের ক্যাম্পেও ঝড়ের দাপট, উদ্বেগ চরমে উঠছে। তারপর কথক কি করলেন? তিনি এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন। ম্যাকমার্ডো সাউন্ডে যে 5ম অতিরিক্ত প্লেনটা রাখা ছিল, সেটা নিয়ে তিনি নিজে যাবেন। হ্যাঁ, উদ্ধার অভিযানে সাথে নিলেন তরুণ ছাত্র ড্যানফোর্থকে। এটা তো সাংঘাতিক ঝুঁকি। একটা মাত্র প্লেন, অজানা এলাকা, তার উপর ঝড়। কিন্তু সহকর্মীদের জন্য চিন্তা, দায়িত্ববোধ, তাদের যেতেই হলো। কবে রওনা দিলেন তারা? 25শে জানুয়ারি সকালবেলা প্লেন উড়ল লেকের ক্যাম্পের দিকে। আবার দেখতে পেলেন সেই পাহাড়গুলো? হ্যাঁ, উন্মাত্ততার পর্বতমালা এবার যেন আরও ভয়ঙ্কর, আরও প্রাণহীন দেখাচ্ছে। কথকের মনে আবার সেই রৌরেকের ছবি, ল্যাং মালভূমির কথা আসছে। আর ঠিক তখনই আকাশে দেখা গেল সেই অদ্ভুত মরীচিকাটা। একটা বিশাল শহরের ছায়া। হ্যাঁ, অচেনা জ্যামিতিতে গড়া, মানুষের তৈরি কোনো কিছুর মতো নয়। এটা কি শুধুই চোখের ভুল ছিল নাকি অন্য কিছু? লাভক্রাফটের লেখায় এই ধরনের দৃশ্যগুলো আসলে পূর্বাভাস। যা অবাস্তব মনে হচ্ছে সেটাই হয়তো এরপর সত্যি হবে। ভয়ের ইঙ্গিত। একদম। প্লেনটা যখন লেকের ক্যাম্পের ওপর নামল, মেশিনের টুকরো। কিন্তু মানুষজন, লেকের দলের লোকেরা? সেটাই সবচেয়ে ভয়াবহ। লেকের দলের 11 জন সদস্য আর 55টা কুকুর, সবাই মৃত। সবাই? হ্যাঁ, আর তরুণ ছাত্র গেডনি নিখোঁজ। সরকারি রিপোর্টে তো লেখা হয়েছিল ঝড়ের কারণে মৃত্যু। হ্যাঁ, লেখা হয়েছিল মৃতদেহগুলো এতটাই বিকৃত যে ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু সত্যিটা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর। কি সেই সত্যি? কথক আর ড্যানফোর্ড যা দেখলেন, মৃতদেহগুলো শুধু ঝড়ে বিকৃত হয়নি। তাহলে? মানুষ এবং কুকুর উভয়ের শরীর থেকে আশ্চর্য নিপুণতায় মাংস কেটে নেওয়া হয়েছিল। বলেন কি? হ্যাঁ, যেন কোনো দক্ষ কসাই এই কাজ করেছে। আর চারপাশে ছড়ানো ছিল নুন। নুন কেন? কে জানে। আর কুকুরের যে বরফের খাঁচাগুলো ছিল, সেগুলো ভেতর থেকে ভাঙা। ভেতর থেকে? যেন ওরাই ভেঙে বেরিয়েছিল। ঠিক তাই। একটা কুকুরও নিখোঁজ ছিল। প্রথমে সন্দেহ করা হয়েছিল নিখোঁজ গেডনি হয়তো পাগল হয়ে এই কাণ্ড করেছে। কিন্তু সেটা কি সম্ভব? সন্দেহটা বেশিক্ষণ টেকেনি, কারণ লেকের ব্যবচ্ছেদের তাঁবুতে যা পাওয়া গেল, সেখানে কি ছিল? একজন মানুষ আর একটা কুকুরের ছিন্ন ভিন্ন দেহাংশ, যেন কেউ তাদের ব্যবচ্ছেদ করার চেষ্টা করেছে। সর্বনাশ। লেকের ব্যবচ্ছেদের যন্ত্রপাতিগুলো গায়েব, কিন্তু সেগুলো যে খুব যত্ন করে পরিষ্কার করা হয়েছে তার প্রমাণ আছে। পরিষ্কার করা হয়েছে? হ্যাঁ, আর তাঁবুতে ছড়ানো বইগুলোর পাতায় অদ্ভুত কালির মতো দাগ, যেন কেউ অক্ষর চেনার বা পড়ার চেষ্টা করেছে। ভিন্নগ্রহী সত্তা কি পড়ার চেষ্টা করছিল? মনে তো তাই হয়। আর সেই এল্ডার থিংগুলো? হ্যাঁ, ওগুলোর কি হলো? 6টা যে নমুনা ক্ষতিগ্রস্ত ছিল, সেগুলোকে অদ্ভুতভাবে কবর দেয়া হয়েছে। কবর? হ্যাঁ, বরফের ঢিবি বানিয়ে। প্রত্যেকটা কবরের মাথা 5 কোণা, আর ওপরে সেই সবুজ সোপস্টোনের মতো বিন্দু দিয়ে নকশা করা। 5 কোণা কবর। কিন্তু যে 8টা নমুনা অক্ষত ছিল, সেগুলো গায়েব। গায়েব? কোথায় গেল? কেউ জানে না। শুধু তাই নয়, 3টে স্লেজ গাড়ি, প্রচুর যন্ত্রপাতি, বই, পোশাক, খাবার, জ্বালানি, অনেক কিছুই উধাও। মানে সেগুলো নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, আর ফেলে যাওয়া কিছু মেশিনপত্রে এমন ঘাটাঘাটির চিহ্ন, যেন কেউ সেগুলোর কলকবজা বোঝার চেষ্টা করেছে। এই পুরো ঘটনাটা, এটা তো কোনো মানুষের কাজ হতে পারে না। ঝড়ের তাণ্ডব তো নই। একদমই না। এই নিখুঁত হত্যাকাণ্ড, অদ্ভুত কবর, যন্ত্রপাতি পরিষ্কার করা, বই পড়ার চেষ্টা, জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাওয়া, মেশিন নিয়ে কৌতূহল। এ তো কোনো বুদ্ধিমান কিন্তু সম্পূর্ণ অচেনা সত্তার কাজ। হ্যাঁ, এল্ডার থিংগুলোই কি?
উদ্ধারকারী দল ফিরে এসে কি রিপোর্ট দিল? সরকারি রিপোর্টে প্রায় কিছুই জানায়নি। মৃতদেহের আসল অবস্থা, কবর, নিখোঁজ নমুনা, ব্যবচ্ছেদ সব চেপে গেছে। কেন? সম্ভবত ভয় থেকে বা পৃথিবীকে আতঙ্কিত করতে চাইনি বলে। কথকার ড্যানফোর্থ পরের দিন প্লেনে করে পর্বতমালার ওপারে গেছিলেন, সেটার কি হলো? সে বিষয়েও তারা অন্যদের বানিয়ে বলেছেন। শুধু বলেছেন ওপারে যাওয়া সম্ভব, একটা মালভূমি আছে। কিন্তু আসলে কি দেখেছিলেন তারা? সেটা একটা বিরাট রহস্য, বিশেষ করে ড্যানফোর্থ। সে ওই উড়ানের পর মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। কেন? কি দেখেছিল সে? সে নাকি এমন কিছু দেখেছিল যার পুরোটা কথক কেউ বলেনি, শুধু বিড়বিড় করে কিছু ভয়ঙ্কর ইঙ্গিত দিয়েছে যা তাকে চিরকালের জন্য আতঙ্কের শিকার করে দিয়েছে। তাই বুঝি কথক এতদিন পরে সব লিখছেন? হ্যাঁ, কারণ স্টার্কওয়েদার মুর নামে আরেকটা দল নাকি ওই অঞ্চলে আবার অভিযান করার পরিকল্পনা করছে। কথক তাদের আটকাতে চান, পৃথিবীকে সাবধান করতে চান। ঠিক তাই, তিনি সেই নামহীন আতঙ্কের বিষয়ে সতর্ক করতে চান যা পর্বতমালার ওপারে লুকিয়ে আছে। কিন্তু কি সেটা? ড্যানফোর্থের দেখা সেই শেষ দৃশ্যটা কি ছিল? সেই 8টা নিখোঁজ এল্ডার থিং, তারা কি বেঁচে ছিল? তারাই কি ক্যাম্পের ওই ধ্বংসলীলা চালিয়েছিল? লক্ষ লক্ষ বছরের ঘুম ভেঙে জেগে উঠে? হতে পারে। আর গুহা থেকে আসা ওই সুরের মতো শব্দ, তার মানে কি? এই প্রশ্নগুলোই লাভক্রাফটের লেখার আসল শক্তি, এক গভীর অজানা ভয়। অ্যান্টার্কটিকার বরফের নিচে এমন কিছু লুকিয়ে আছে যা হয়তো মানুষের কল্পনারও অতীত। কথকের এই বিবরণ কি পারবে ভবিষ্যতের অভিযাত্রীদের রুখতে, নাকি মানুষের কৌতূহল তাদের আবার টেনে নিয়ে যাবে সেই উন্মাত্ততার পর্বতমালার দিকে? হয়তো এক অকল্পনীয় সর্বনাশের দিকে। এটাই লাভক্রাফট আমাদের সোচনে কে লিয়ে ছোড় গয়ে হ্যাঁ।